আমরা একটি স্লোগান দেই, সবার আগে বাংলাদেশ। খুব পপুলার স্লোগান ইদানিং আমাদের সকলের কাছে। আপনাদের তালপট্টির কথা কি মনে আছে সহকর্মীবৃন্দ? আপনাদের যাদের মনে নেই, যাদের বয়স কম, কিন্তু অনেকেই শুনেছেন তালপট্টি। কিভাবে তালপট্টির উপরে বিএনপি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তালপট্টির উপরে কিভাবে বিএনপি নিজের অধিকার প্রতিষ্ঠিত করেছিল, এটি ছিল আমাদের দেশের অংশ। ঠিক একইভাবে নিশ্চয়ই আপনাদের মনে আছে কিভাবে আমাদের পানির হিস্সাকে আমরা নিয়ে এসেছিলাম, আমাদের পানির হিস্সা বের করে, এবং তার জন্য আমরা আন্তর্জাতিক অঙ্গনে পর্যন্ত যেতে আমরা কোনো রকম দ্বিধাগ্রস্ত ছিলাম না। আমরা আন্তর্জাতিক অঙ্গনে পর্যন্ত গিয়ে বলেছি যে আমাদের পানির হিস্সা আমাদেরকে দিতে হবে, এবং সেটি আমরা আল্লাহর রহমতে বের করে আনতে সক্ষম হয়েছিলাম, আমাদের পানির হিস্সা। প্রিয় সহকর্মী বৃন্দ, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বলেন বিএনপির কাছে নিরাপদ। দেশের দুর্নীতির লাগাম টেনে ধরা বলেন, এটিও বিএনপির ট্র্যাক রেকর্ড রয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোর হস্তে নিয়ন্ত্রণ করার, এটিরও বিএনপির ট্র্যাক রেকর্ড রয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আজ এই মুহূর্তে, গতকালকে আমি বলেছি, যেটি বাস্তব, যেটি আমরা সকলে দেখতে পাচ্ছি, সেই কথাটি স্বাভাবিকভাবেই বারে বারে ঘুরে আসবে। কি সেই কথাটি? প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা একটি রাজনৈতিক দল। আমি প্রথমেই বলেছি, একটি দায়িত্বশীল রাজনৈতিক দল। আমরা একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে স্বাভাবিকভাবেই জনগণ আমাদের সাথে শুধু কথার ফুলঝুরি প্রত্যাশা করে না। কথার ফুলঝুরি যদি দিতে হয়, অনেক কথা আমরা বলতে পারি, কিন্তু জনগণ আমাদের কাছে প্রত্যাশা করে যে আমরা কিভাবে দেশকে পরিচালনা করব, আমরা জনগণের সমস্যাগুলোকে কিভাবে আমরা মিট আপ করবো, জনগণের সমস্যাগুলোকে কিভাবে আমরা অ্যাড্রেস করব, পুরা পরিকল্পনা জনগণ আমাদের কাছে দেখতে চায়। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা নিশ্চয়ই সকালে আসার সময় এই অনুষ্ঠানে যখন আসছিলেন, আপনারা নিশ্চয়ই পত্রিকা দেখেছেন, সেটি অনলাইনেই হোক বা মেইন ভার্সনই হোক, পত্রিকার প্রিন্টেড ভার্সনই হোক, আপনারা দেখেছেন নিশ্চয়ই। এবং একটি জিনিস নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে যে আজকে হচ্ছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস, জাতিসংঘের আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। আমি আমার বক্তব্য, মাগরিবের বেশি সময়ে নেই, মাগরিবের টাইম প্রায় হয়ে এসছে, আমি চেষ্টা করব আমার বক্তব্য সংক্ষেপ রাখতে, মোটামুটি সেই সময়ের ভিতরে শেষ করতে। তবে আমার বক্তব্যের বাকি অংশে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট 2-2.5 মিনিটের একটি ভিডিও আপনাদেরকে আমি দেখাতে চাই। এখন আপনারা দয়া করে ভিডিওটা দেখবেন। তবে এই ভিডিওর কিন্তু লিখিত একটি বক্তব্য, এই ভিডিওতে যা আছে তারই লিখিত ফরম্যাট কিন্তু আপনাদের এই ফোল্ডারের ভিতরে দেওয়া আছে। ভিডিওটা আপনাদেরকে এই জন্য দেখাচ্ছি, ভিডিওটা যখন দেখবেন জিনিসটা আরো সুন্দরভাবে আপনাদের মনের ভিতরে ঢুকে যাবে। আসুন আমরা ভিডিওটা দেখি 2 মিনিটের। মুকুল, প্লিজ প্লে করো। পুরনো ঢোল নতুন বাজনা। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ও তাদের দোসররা বলে আসছে, বিএনপি আমলে নাকি বাংলাদেশ 5বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু আসল তথ্যটা কি? তথ্যের ভিতরে ঢুকলে দেখা যায় এর পেছনে রয়েছে ভিন্ন গল্প। 1995 থেকে 2012 সাল পর্যন্ত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দুর্নীতির ধারণা সূচক সিপিআই প্রকাশ করত এক ভিন্ন পদ্ধতিতে। বাংলাদেশ এই সূচকে প্রথম যুক্ত হয় 2001 সালে। সে বছরের জুন মাসে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে ঘোষণা করে দুর্নীতিতে চ্যাম্পিয়ন দেশ হিসেবে। তাদের সূচকে দেশের স্কোর ছিল 10-এর মধ্যে 0.4। তবে যেটা অনেকেই জানে না কিংবা জানলেও বলে না, সেটি হলো আগের 3 বছরের দুর্নীতি বিশ্লেষণ করে এই সূচক তৈরি করত সংস্থাটি। অর্থাৎ হাসিনার শাসন আমলের 3 বছরের দুর্নীতির কারণে 2001 সালে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। বিএনপি ক্ষমতায় আসার মাত্র 10 মাসের ব্যবধানে বাংলাদেশের স্কোর 0.4 থেকে বেড়ে হয় 1.2, অর্থাৎ দুর্নীতি কমতে শুরু করে। 2003 সালে স্কোর 1.3, 2004-এ 1.5, 2005-এ
1.7 এবং 2006 সালে বেড়ে দাঁড়ায় 2.0। অর্থাৎ বিএনপি আমলে দুর্নীতি ধারাবাহিকভাবে হ্রাস পায় এবং বিএনপির সময়েই বাংলাদেশ দুর্নীতির চ্যাম্পিয়ন তকমা থেকে মুক্ত হয়ে তৃতীয় অবস্থানে উঠে আসে। তাহলে বাংলাদেশকে দুর্নীতির চূড়ায় তুলেছিল কারা? উত্তর একটাই, আওয়ামী লীগ। আর দুর্নীতি কমিয়েছিল বিএনপি সরকার। তবু এই তথ্য বেশিরভাগ গণমাধ্যমে আসেনি কখনো। প্রোপাগান্ডা ছড়িয়ে মানুষের মনে গেঁথে দেওয়া হয়েছে বিএনপি আমলেই দুর্নীতি ছিল চূড়ান্ত রূপে। বাস্তবতা বলছে সম্পূর্ণ উল্টো কথা। গত 15-16 বছরে ব্যাংক লুট হয়েছে, $200 বিলিয়ন পাচার হয়েছে, বিদেশে তৈরি হয়েছে বেগমপাড়া, পানামা পেপারসে এসেছে মন্ত্রীদের নাম, আর হাসিনার সরকারের সময় তৈরি হয়েছে বাঁশের রাস্তার ইতিহাস। ইতিহাস সব সময় নীরব থাকে না, এক সময় সত্য ফিরে আসে, আর মানুষ তখন বুঝতে পারে কে দেশকে এগিয়ে নিয়েছে আর কে শুধু প্রতিপক্ষকে দোষ দিয়ে নিজের অপরাধ আড়াল করেছে। থ্যাংক ইউ। এটা সরিয়ে দাও। জি, প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে আজকে আপনাদের সামনে একটি সত্য প্রকাশিত হলো। হয়তো অনেকে জানতেন, কিন্তু বিভিন্ন নেগেটিভ প্রোপাগান্ডার, মিথ্যে প্রোপাগান্ডার কারণে কেউ কেউ হয়তো শিওর হতে পারছিলেন না, বা ফ্যাক্টস ফিগার না জানা থাকার কারণে অনেকে কিছু বুঝে উঠতে পারছিলেন না। কিন্তু আপনাদের কাছে একটি কাগজ দিয়ে দেওয়া হয়েছে, যা আপনারা ভিডিওতে দেখেছেন। সহকর্মীবৃন্দ, জিএস, বাংলাদেশে বাংলাদেশে যদি আমরা বলি যে এই যে দুর্নীতি, যে লাগাম, সেই লাগামকে টেনে ধরতে কিন্তু পেরেছে প্রতিবার বিএনপি সরকার। দেশ স্বাধীনের পরে আমরা দেখেছি এই দেশের মানুষের, যুদ্ধ বিধ্বস্ত দেশে এই দেশের মানুষের সাহায্য সহযোগিতার জন্য সারা বিশ্ব থেকে কিভাবে সহযোগিতা এসেছিল, কিন্তু সেগুলোর কি অবস্থা হয়েছিল, কেন হয়েছিল? সবই হয়েছিল দুর্নীতির কারণে, দুর্ভিক্ষ হয়েছিল, সব কিছু মিলিয়ে। কিন্তু পরবর্তীতে বিএনপি তথা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন এই দেশের শাসনভার পেলেন, দেশ পরিচালনার দায়িত্ব পেলেন, আমরা এই দেশ থেকে, বিএনপি সরকার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকার এই দেশকে দুর্নীতি থেকে বের করে, এই দুর্ভিক্ষ থেকে বের করে, শুধু যে খাদ্য উৎপাদন বৃদ্ধি করলেন তাই নয়, দেশ থেকে আমরা খাদ্য পর্যন্ত রফতানি করেছিলাম। হতে পারে অল্প, কিন্তু রফতানি আমরা করেছিলাম। পরবর্তীতে আবার আপনারা দেখলেন যে 2001 থেকে 2005, তার আগে কারা কি করেছিল সেটি আপনাদের সামনে উপস্থিত আছে। এবং 2001 থেকে 5 বিএনপি কিভাবে দেশনেত্রী খালেদা জিয়ার সময় কিভাবে বাংলাদেশকে দুর্নীতির তকমা থেকে ধীরে 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 বিএনপি সরকার, খালেদা জিয়ার সরকার বের করে নিয়েছিল। এর সাক্ষ্য প্রমাণ, এটি আমাদের কথা না, এটি একটি ইন্ডিপেন্ডেন্ট সংস্থার কথা। এটি আমাদের কোনো জরিপও না, আমাদের কোনো রিসার্চও না, একটি ইন্ডিপেন্ডেন্ট জরিপ, এটা ইন্ডিপেন্ডেন্ট একটি সংস্থার জরিপ। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের সামনে আজকে 8টি পয়েন্ট উপস্থাপন করা হয়েছে। এই 8টি পয়েন্টের মধ্যে আছে কিভাবে আগামী দিনে আমরা আমাদের দেশের মানুষের, বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চাই। আমরা চাই কিভাবে দেশে, অসুখ বিসুখ হবেই, পৃথিবীতে থাকলে অসুখ বিসুখ হবে, কিন্তু কিভাবে কম সংখ্যক মানুষ যাতে অসুস্থ হতে পারেন, আমরা স্বাস্থ্যকর্মী তৈরি করার মাধ্যমে, মানুষকে সচেতন করার মাধ্যমে, আমরা স্বাস্থ্যকর্মী মাধ্যমে ঘরে ঘরে পাঠিয়ে আমরা মানুষকে সচেতন করে রোগ প্রতিরোধ যেই বিষয়টি আছে সেটির ব্যাপারে সচেতন করে আমরা কম মানুষ যাতে অসুস্থ হয় সেটি আমরা গড়ে তোলার চেষ্টা করব, যাতে হাসপাতালগুলোর উপরে চাপ কম পড়ে। এবং হাসপাতালগুলোর উপরে যদি চাপ কম পড়ে, তাহলে স্বাভাবিকভাবেই যারা অসুস্থ হয়ে হাসপাতালে যাবেন তাদেরকে চিকিৎসা দিতে সুবিধা হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, গতকালকেও বলেছিলাম, আজও বলছি, আপনারা এখানে দেখেছেন ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড আমরা তৈরি করতে চাচ্ছি। বাংলাদেশে ফ্যামিলি কার্ড, পরিবার, আমরা যে হিসাব নিকাশ বর্তমানে পেয়েছি, গত কয়েক বছর ধরে আমরা বিভিন্ন রকম রিসার্চ করে যে পেয়েছি, বাংলাদেশে এভারেজে 5 জন সদস্য, এইভাবে যদি আমরা ধরি তাহলে বাংলাদেশে প্রায় 4 কোটি পরিবার আছে। আমরা ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড দিতে চাই।
এটি আমরা শুরু করব যারা মোস্ট ডিপ্রাইভড পরিবারগুলো আছেন, সেই পরিবারের যে গৃহকর্ত্রী আছেন, যে নারী হেড আছেন অথবা মা আছেন অথবা স্ত্রী আছেন, তাকে দেওয়ার মাধ্যমে ধীরে ধীরে পাবে। এটি একজন কৃষকের পরিবারের যে স্ত্রী সে পাবেন, একজন ইমাম সাহেবের স্ত্রী সে পাবেন, এটি ছোট ক্ষুদ্র মুদি দোকানদার হোক সে পাবেন, এটি একজন স্কুল প্রাইমারি স্কুল শিক্ষক তার স্ত্রী এটি পাবেন, এটি একজন জজ সাহেবের স্ত্রী সেও পাবেন, এটি একজন ডিসি সাহেবের স্ত্রী সেও পাবেন এটি। কিন্তু প্রথমে আমরা শুরু করব যারা ডিপ্রাইভ, বেশি যারা সমাজে ডিপ্রাইভ। কেন আমরা যারা দুস্থ তাদের দিয়ে আমরা কেন শুরু করব? আপনারা হয়তো বলতে পারেন যে একজন কৃষকের স্ত্রী হয়তো পেতে পারে, এটি তার প্রাপ্য। একজন ইমাম সাহেবের স্ত্রী হয়তো পেতে পারেন, এটি তার প্রাপ্য। কিন্তু ডিসি সাহেবের বা জজ সাহেবের স্ত্রী কেন পাবেন? দেখুন, এই জিনিসটি আমরা এই জন্য পলিসিটি এভাবে নিয়েছি। আমরা যদি কোনো একটি বিষয়, আমাদের যেটা অতীত অভিজ্ঞতা, বাংলাদেশে এরকম বিভিন্ন রাষ্ট্র থেকে যে সুযোগ সুবিধা দেওয়া হয়, বিভিন্ন ক্যাটাগরি থাকে, থাকতেই পারে ক্যাটাগরি, কিন্তু যখনই আপনি কোনো একটি ক্রাইটেরিয়া কোথাও ফিক্স করে দেবেন, তখন দুর্নীতির স্কোপটা বেড়ে যায়। দুর্নীতি কিন্তু একটা জিনিসকে যখন আপনি জেনারেলাইজ করে দিবেন, সবাই পাবে, কিন্তু প্রায়োরিটিটা কে আগে পাবে কে পরে পাবে সেটি যখন মোটামুটিভাবে এনশিওর করতে পারবেন, তখন আমরা ধরে নিচ্ছি যে তথ্য বলে যে দুর্নীতির পরিমাণটা অনেকাংশে কমে আসবে, কারণ সবাই তো পাবে, ধীরে ধীরে পর্যায়ক্রমে সবাই পাবে। অবশ্যই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি একজন জজ সাহেবের স্ত্রী বা ডিসি সাহেবের স্ত্রী কার্ডটা পেলেও নিশ্চয়ই উনি সেটা দাবি করবেন না, কারণ তার সেটা প্রয়োজন নেই, সেটা উনি দাবি করবেন না। কিন্তু এই দেশে যেরকম ব্রিটেনে ব্রিটেনে চিলড্রেন্স বেনিফিট নামে একটি বেনিফিট আছে, যেটি রাষ্ট্রের পক্ষ থেকে দেয়। এই দেশের একজন ট্যাক্সি চালক, তার পরিবারও যেমন পায়, তার যদি 12 বছরের নিচে কোনো সন্তান থাকে সে যেমন পায়, একমাত্র রয়্যাল ফ্যামিলি ছাড়া এই দেশের প্রধানমন্ত্রী ওরও যদি একটি 12 বছরের নিচে কোনো সন্তান থাকে, সেও কিন্তু চাইল্ড বেনিফিট পায়। সবার জন্য সেটি প্রযোজ্য, জেনারেল। তো এখন এই যে ফ্যামিলি কার্ডটি কেন আমরা দিচ্ছি? প্রিয় সহকর্মীবৃন্দ, বাংলাদেশের অর্ধেক জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। আপনি অর্ধেক জনসংখ্যাকে যদি রেখে দেন ঘরের ভিতরে, আপনি কিন্তু এই দেশকে নিয়ে এগোতে পারবেন না। আমরা যেই প্রত্যাশিত বাংলাদেশ চাই, আমরা মনে করি যখন আমরা দেশের বাইরে যাই, সুন্দর দেশ দেখি, ভালো দেশ দেখি, তখন আমরা ভাবি আরে আমাদের দেশটাকে কেন আমরা এরকম করতে পারি না। দেশটাকে আমরা এরকম করতে পারবো যখন আমরা সকলকে মিলে, সকলকে সাথে নিয়ে যখন দেশ গড়ার কাজে হাত দিব, একমাত্র তখনই সম্ভব। বিভাজন রেখে, বিভক্তি রেখে, একজনকে ভেতরে একজনকে বাইরে রেখে কিন্তু আমরা দেশ গড়তে পারবো না। দেশের অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী। আপনাদের নিশ্চয়ই অনেকের জানা আছে, নেপোলিয়ন বলেছিলেন যে আমাকে একটি শিক্ষিত মা দাও, আমরা শিক্ষিত জাতি দিব আমি তোমাদেরকে। কথাটি কম বেশি আপনারা জানেন, বক্তৃতাতেও আপনারা বলেন। সহকর্মীবৃন্দ, আসুন, দেশনেত্রী খালেদা জিয়া শিক্ষিত মা তৈরির বাস্তবায়ন কিন্তু উনি করে গিয়েছেন। নারীদের ক্লাস 12 পর্যন্ত শিক্ষা ব্যবস্থা উনি ফ্রি করে দিয়ে গিয়েছেন। অর্থাৎ শিক্ষিত মা তৈরির যে প্রোগ্রাম, কর্মসূচি, সেটি দেশনেত্রী খালেদা জিয়া শুরু করে গিয়েছেন। আসুন, ইনশাল্লাহ আগামী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আপনাদের আগামী বিএনপি সরকার শুধু শিক্ষিত মাই নয়, একজন শিক্ষিত মায়ের সাথে স্বাবলম্বী মা আমরা গড়ে তুলতে চাই, স্বাবলম্বী মা, স্বাবলম্বী পরিবার গড়ে তুলতে চাই। এবং আমরা যখন সম্ভব হবে আমাদের পক্ষে, শিক্ষিত মায়ের পাশাপাশি সেই শিক্ষিত মাকে যখন অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বীভাবে গড়ে তুলতে পারবো, ধীরে ধীরে একটি পরিবার, 2টি পরিবার, 5টি পরিবার, একটি উপজেলা, একটি জেলা, একটি বিভাগ, সমগ্র বাংলাদেশকে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে সক্ষম হব। প্রিয় সহকর্মীবৃন্দ, আসুন, আপনারা নিশ্চয়ই দেখেছেন কৃষি কার্ড। আমরা ছোটবেলা থেকে, আমরা যখন ছোট ছিলাম, আমরা জানতাম, পড়েছি, বইয়ে পড়েছি, মুরব্বীদের কাছে শুনেছি যে এই দেশের প্রাণ হচ্ছে, অর্থনীতির প্রাণ হচ্ছে কৃষি। এখনো বহু মানুষ, কোটি কোটি মানুষ কিন্তু কৃষির সাথে, আপনি হয়তো প্রত্যক্ষ বা না হলেও পরোক্ষ না হলেও প্রত্যক্ষ না হলেও কোনো না কোনোভাবে আপনি কৃষির সাথে জড়িত আছেন। অর্থাৎ আমাদের এই যে 20 কোটি মানুষ প্রতিদিন যে খাবার খাচ্ছে, ভাত হোক, রুটি হোক, সবজি হোক, ডাল হোক, চিনি হোক, যাই হোক না কেন, এটির কোনো না কোনো একটা বিশাল অংশ তো দেশের মধ্যেই উৎপাদন হচ্ছে।
এখন এই কৃষকদের কথা কিন্তু আমাদেরকে ভাবতে হবে। কৃষির মধ্যে আপনারা যারা কম বেশি কৃষির সাথে জড়িত আছেন, এবং এখানে কৃষি সাবজেক্টটি খুব সম্ভব ডক্টর মজিদ এখানে উপস্থাপন করেছে, আপনাদেরকে নিশ্চয়ই বলেছে কয়েক ক্যাটাগরির কৃষক আছে দেশে। ক্ষুদ্র, প্রান্তিক, মাঝারি, বৃহৎ কৃষক এরকম আছে। আমাদেরকে এই কৃষকদের পাশে দাঁড়াতে হবে। একজন ক্ষুদ্র বা মাঝারি বা প্রান্তিক কৃষককে যদি আমরা সরকারের তরফ থেকে সহযোগিতা প্রদান করি, সারা জীবন যে সেই সহযোগিতা দিব, নট দ্যাট। হ্যাঁ, আমরা একটা সার্টেন টাইম পর্যন্ত, কিন্তু যখন সহযোগিতাটা পাবে 2 বছর 3 বছরও রেজাল্ট আসবে না, কিন্তু 5 থেকে ইনশাল্লাহ 7 বছরের মধ্যে রেজাল্ট আসবে। আমাদের লক্ষ্য হচ্ছে সেই প্রান্তিক বা ক্ষুদ্র কৃষককে তার অর্থনৈতিক ভিত্তিটাকে মজবুত করা, সে যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে। একই সাথে একই সাথে কৃষি উৎপাদিত যে দ্রব্য মূল্য, পণ্যগুলো, এগুলোর বিভিন্ন সময় দাম ওঠানামা করে। আমরা যদি কৃষির উৎপাদন বাড়াতে পারি, একই সাথে যদি আমরা এই জিনিসগুলো স্টোরেজ করার উপায় বের করতে পারি, তাহলে একদিকে আমরা নিশ্চিত করতে পারবো কৃষকের অর্থনৈতিক স্বাবলম্বিতা, আরেকদিকে যারা আমরা এগুলা কনজিউম করি, দেশের মানুষ কনজিউম করে, তাদেরকেও মোটামুটিভাবে স্বল্প মূল্যে, ন্যায্য মূল্যে, বরং বলা উচিত স্বল্প মূল্যে না, ন্যায্য মূল্যে আমরা তাদের কাছে, সারা দেশের মানুষের কাছে এই কৃষি উৎপাদিত পণ্যগুলো আমরা তাদের কাছে ছড়িয়ে দিতে পারবো। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদেরকে যে ভিডিওটি আমি দেখিয়েছিলাম, এই ভিডিওতে কি ছিল, আজকে যেহেতু দুর্নীতি বিরোধ দিবস, এই কিভাবে দুর্নীতিতে বিএনপি কিভাবে দেশকে দুর্নীতির করাল গ্রাস থেকে বের করে নিয়ে এসছে প্রতিবার, তার খুব সংক্ষিপ্ত একটি বিবরণ ফ্যাক্টস অ্যান্ড ফিগার দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। ঠিক একইভাবে আমাদেরকে আরেকটি কাজে সফল হতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ, এটিও কাইন্ড অফ দুর্নীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেটি হচ্ছে দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা। যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে আমাদেরকে দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা ঠিক রাখতে হবে। আমরা আপনাদের সামনে যে কয়টি আজকে আমাদের কোর প্ল্যানিং যে আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছি, প্রত্যেকটি প্ল্যানিং যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে আইন শৃঙ্খলার ব্যাপারে কঠোর হতে হবে। এবং এরও উদাহরণ বিএনপির কাছে আছে। বিএনপি যখন রাষ্ট্র পরিচালনায় থাকে, দেশ পরিচালনার দায়িত্বে বিএনপি যখন থাকে, তখন আমরা দেখেছি বিভিন্ন সময় আমাদের দলেরও কোনো সদস্য যদি কোনো অন্যায় করে থাকে, আমরা চেষ্টা করেছি সেই অন্যায়কে আইন দিয়ে বিচার করতে, দলীয় দৃষ্টিকোণ থেকে বিচার না করতে। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, দেশের, আপনি যদি সত্যিই দেশকে ভালোবেসে থাকেন, আমরা যদি সত্যিই দেশকে ভালোবেসে থাকি, এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য, এই দেশের মানুষের রাজনৈতিক ভোটের অধিকার, বাক স্বাধীনতার জন্য আমাদের হাজারো হাজারো মানুষ, নেতাকর্মী জীবন দিয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মী নির্যাতিত হয়েছে। কাজে আসুন আমরা সকলে মিলে যদি সরকারকে সহযোগিতা করি, যে সরকার নির্বাচিত হবে, এবং আত্মবিশ্বাস নিয়ে বলতে চাই ইনশাল্লাহ জনগণের রায় বিএনপি সরকার গঠন করতে সক্ষম হবে, এবং সেই সরকারকে সফল করতে হলে আপনাদের প্রত্যেকের, সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীকে সহযোগিতা করতে হবে। যে অন্যায় যে করে সে কোনো দলের হতে পারে না, অন্যায় যে করে সে অন্যায়কারী। কাজেই যে কোনো মূল্যে আমাদেরকে এনশিওর করতে হবে যে কঠোর হস্তে আমরা দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে আমরা যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে, এবং দেশের আইন শৃঙ্খলাকে আমাদের ঠিক রাখতে হবে। তাহলেই আমরা আমাদের ফ্যামিলি কার্ড বলুন, কৃষি কার্ড বলুন, শিক্ষার ব্যাপারে আমরা যে পরিকল্পনা গ্রহণ করেছি, এইরকম সবগুলোকে আমরা সফল করতে পারবো। প্রিয় সহকর্মীবৃন্দ,